আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উন্মেষ পরিবারের পক্ষ থেকে আয়োজিত অনুশীলনের প্রশ্ন সলভ ক্লাসে। তো আমরা এর আগেও বেশ কয়েকটি প্রশ্ন সলভ ক্লাস করেছিলাম, যেখানে আমাদের বিভিন্ন রাইটারের বই থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই প্রশ্নগুলো আমরা সলভ করেছিলাম, এবং সেই সাথে আমাদের বইয়ের কোন কোন জায়গা থেকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমাদের প্রশ্ন সলভের জন্য যেই চ্যাপ্টারটা বরাদ্দ করা হয়েছে সেটা হলো আমাদের বায়োলজির দ্বিতীয় পত্র, তার মানে জুওলজির দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অংশ, রুই মাছ। তো এই যে রুই মাছ, এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে অনেক ভয়, বিতৃষ্ণা, কিছুটা অনাগ্রহ থাকে যে রুই মাছ পড়তে গেলে বুঝতে পারি না, এত কঠিন, এত বড় বড় প্রসিডিউর মনে থাকে না, ধমনীতন্ত্র শিরাতন্ত্র আমাদের কিভাবে পড়তে হবে। তো তোমাদের সাধারণত একাডেমিকের জন্য ধমনীতন্ত্র শিরাতন্ত্র এগুলো মনে রাখাটা কিছুটা টাফ ছিল, কিন্তু আমরা অ্যাডমিশনের পর্যায়ে এসে আমাদের কিন্তু ঝামেলা অনেকখানি কমে গিয়েছে, কারণ আমাদের ধমনীতন্ত্র বা শিরাতন্ত্র কোনোটাই একদম এক্স্যাক্টলি আমাদেরকে মুখস্থ করতে হবে না। আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র চুম্বক চুম্বক কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যে কোনটা কোথায় কিভাবে রক্ত সরবরাহ করছে, রুই মাছের দেহের কোথায় কি কি অংশ আছে, কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেমন পাখনা রশ্মির সংখ্যা, পাখনার সংখ্যা। এই কয়েকটা টপিক যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ রুই মাছ পড়াটা আমাদের জন্য বেশ ইজি হয়ে যায়। তো আমরা আসলে আমাদের প্রশ্ন সলভ ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু রুই মাছের কিছু স্পেশাল টপিক সম্পর্কে বলে দিতে যাচ্ছি, যেটা সম্পর্কে একদম তোমরা না জানলেই না, ঠিক আছে? তার আগে আমি বলে নিচ্ছি, তোমাদের সাথে আমি আছি, তোমাদের সঞ্চারী আপু, ঠিক আছে? আমার সাথে তোমরা এর আগে অনেকে ক্লাস করেছো, ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে আরো ক্লাস করার মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা একটু আমাদের পড়াটা স্টার্ট করার আগে আমাদের এই রুই মাছের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। প্রথমে আমাদের যে রুই মাছ, সেই রুই মাছের যে অঙ্গ সংস্থান, সেই অঙ্গ সংস্থান থেকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে হচ্ছে রুই মাছের পাখনা। পাখনা এবং পাখনার সাথে সাথে আমাদেরকে পড়তে হবে যে পাখনা রশ্মির সংখ্যা, পাখনা যুগ্ম অযুগ্ম কোনটা কোনটা আছে, এবং পাখনা রশ্মির সংখ্যাটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, 2 নম্বরে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের রুই মাছের আইস। এই আইসের প্রকৃতি কেমন, কয়টা করে থাকে, কোন ঋতুতে ওর বৃদ্ধি সবচেয়ে বেশি ভালো হয়, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। নাম্বার 3, আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, এটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র থেকে রুই মাছের যে হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডের হচ্ছে কয়টা করে প্রকোষ্ঠ আছে, রুই মাছকে হৃৎপিণ্ডকে কেন হচ্ছে কি শিরা হৃৎপিণ্ড বলা হয়, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের ভালো করে জানতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা হচ্ছে আমাদের রুই মাছের যে পরের টপিকটা আছে সেটা হচ্ছে শ্বসন তন্ত্র। রুই মাছের শ্বসন তন্ত্র, হ্যাঁ, এই শ্বসন তন্ত্র থেকে ফুলকা, ফুলকার সংখ্যা কত জোড়া, ফুলকা আর্চ কয়টা করে আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। আর এরপরেই হচ্ছে লাস্ট অফ অল হলো বায়ুথলি বা পটকা। হ্যাঁ, এই বায়ুথলি বা পটকার কাজ কি, কয়টা করে আছে, বায়ুথলি বা পটকাতে হচ্ছে কোন কোন গ্যাস থাকে, কার সাথে যুক্ত থাকে, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। তাহলে রুই মাছ থেকে আমরা মোটামুটি এই কয় টপিক যদি একটু কভার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের রুই মাছ পড়াটা অনেক ভালো হবে, ঠিক আছে? তাহলে দেখো, শুরুতেই হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। তাহলে তোমাদের কি মনে হয় যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না, এটার অ্যান্সার কি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে ডেন্টালও একবার এসেছে, এবং হচ্ছে গিয়ে বিগত বছরেও কিন্তু বেশ কয়েকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে দেখা গেছে। তাহলে কত ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না, এটার অ্যান্সার হবে 14 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 14 ডিগ্রি সেলসিয়াস, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রুই মাছ কোন গোত্রভুক্ত প্রাণী, এটা পড়তে গেলে আমি একটু তোমাদেরকে রুই মাছের ক্লাসিফিকেশনটা একটু বুঝিয়ে বলতে চাই। রুই মাছের ক্লাসিফিকেশন আমরা কি কি ধাপ পড়ি? নাম্বার 1 হচ্ছে ফাইলাম, নাম্বার 2 হচ্ছে সাব ফাইলাম। এগুলা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের এক একটা ক্যাটাগরি বা র্যাঙ্ক, হ্যাঁ, এক একটা ক্যাটাগরি বা র্যাঙ্ক। এরপরে হলো ক্লাস, অর্ডার,
ফ্যামিলি, জেনাস, দেন স্পিসিস। ওকে, তাহলে আমরা এখানে এই কয়টা র্যাঙ্ক সম্পর্কে একটু জানবো যে রুই মাছের কোন র্যাঙ্কটা কিভাবে থাকে। তাহলে দেখো, প্রথমে আমরা চলে আসি হচ্ছে আমাদের ফাইলামের কাছে। তাহলে সবাই বলে ফেলো তো যে রুই মাছ কোন ফাইলামের আন্ডারে পড়ে। এটার অ্যান্সার হবে কি বলতো? এটার অ্যান্সার হবে হচ্ছে কর্ডাটা। তাহলে আমাদের হচ্ছে কি যে 9টা ফাইলাম আছে, এর মধ্যে নন কর্ডেট হচ্ছে 8টা, আর কর্ডেট তো একটাই, কর্ডাটা। কেন ওদেরকে কর্ডাটা বলা হয়? কারণ ওদের হচ্ছে গিয়ে দেহে কি থাকে? পৃষ্ঠীয় গলবিলীয়, ফুলকারন্ধ্র, স্নায়ুরজ্জ এবং নটোকর্ড। এই কর্ডাটাদের মধ্যে যাদের নটোকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে আমরা বলি ভার্টিব্রাটা। তাহলে ভার্টিব্রাটা হওয়ার কারণ কি? কারণ এদের নটোকর্ড হচ্ছে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এই যে ভার্টিব্রাটা, এদের যতগুলো হচ্ছে সুপার ক্লাস আছে বা ক্লাস আছে, এদের মধ্যে আমরা হচ্ছে ন্যাথোস্টোমাটা একটা সুপার ক্লাস পাই, অধিশ্রেণী পাই। সেই ন্যাথোস্টোমাটার আন্ডারে টোটাল 7টা শ্রেণী পাওয়া যায়। এই 7টা শ্রেণীর মধ্যে 3টা হচ্ছে মাছের, বাকিগুলোর মধ্যে রয়েছে উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। তো মাছের 3টা শ্রেণী কি কি ছিল আমরা একটু মনে করার চেষ্টা করি তো। মাছের 3টা শ্রেণীর মধ্যে আমাদের ছিল কনড্রিকথিস, অ্যাক্টিনপটারিজি এন্ড সার্কোপটারিজি। তাহলে আমাদের পরিচিত যে মাছগুলো, যেগুলো আমাদের আব্বুরা হচ্ছে বাজার থেকে কিনে আনে, সেই মাছগুলো কিসের মধ্যে পড়েছিল একটু মনে করার চেষ্টা করো তো। আমাদের আব্বুরা হচ্ছে যে পরিচিত মাছগুলো হচ্ছে আমাদের বাজার থেকে কিনে আনে, সেগুলো কিসের মধ্যে পড়েছিল একটু মনে করার চেষ্টা করো তো। হ্যাঁ, ভেরি গুড। আমাদের সেই মাছগুলো হচ্ছে পড়েছিল আমাদের এই অ্যাক্টিনপটারিজির আন্ডারে। ঠিক আছে, অ্যাক্টিনপটারিজির আন্ডারে। তাহলে আমাদের এই যে তোমার ক্লাস, এই ক্লাসগুলো রশ্মিযুক্ত পাখনা বিশিষ্ট যে মাছগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিনপটারিজি। রশ্মিযুক্ত পাখনা বিশিষ্ট যে মাছ তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিনপটারিজি। অ্যাক্টিনপটারিজির মধ্যে ওদের অর্ডার, বাংলা হচ্ছে গিয়ে বর্গ। ঠিক আছে, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ। বর্গ হচ্ছে সাইপ্রিনিফর্মস। সাইপ্রিনিফর্মস, সাইপ্রিনিফর্মস কাদেরকে বলা হয়? সাইপ্রিনিফর্মস বলা হয় যাদের পার্শ্বরেখা একদম হচ্ছে লেজ পর্যন্ত বিস্তৃত, পার্শ্বীয় গলবিলীয় ফুলকার রেখা এবং পার্শ্বীয় রেখা অবস্থিত, এবং যেগুলো হচ্ছে লেজ পর্যন্ত বিস্তৃত। ফ্যামিলি মানে গোত্র, এটা হচ্ছে সাইপ্রিনিডি। ফ্যামিলি হলে আমরা নামের শেষে হচ্ছে যুক্ত করি IDAE। দেখবা সব ফ্যামিলিরই নামের লাস্টে হচ্ছে IDAE আছে। সাইপ্রিনিডি কাদেরকে বলা হয়? যাদের হচ্ছে তোমার গলবিলীয় অঞ্চলে ধারালো কর্তন আল থাকে। আল মানে কি দেখো, আল মানে হচ্ছে আমাদের রুই মাছের যেহেতু কোনো দাঁত নেই, সো ওরা শক্ত করে খাবারগুলো ছোট ছোট করে কেটে খাওয়ার জন্য ইউজ করে হচ্ছে ধারালো কর্তন আল। যাদের এই আল আছে তাদেরকে আমরা বলি সাইপ্রিনিডি। জেনাসের মধ্যে কি পড়বে? লাবিও, আর স্পিসিস হচ্ছে লাবিও রহিতা। তাহলে তোমাদেরকে হচ্ছে এই প্রতিটা ক্যাটাগরি বা র্যাঙ্কের আন্ডারে যে ট্যাগজন গুলো আছে, আমরা কি জানি যে এগুলাকে বলা হয় ট্যাগজন, এগুলাকে বলা হয় ক্যাটাগরি বা র্যাঙ্ক। এই ট্যাগজন গুলো পড়তে হবে এমসিকিউর জন্য, ব্যাখ্যাগুলো পড়তে হবে তোমাদের ডিউতে অনেক সময় রিটেনে আসে সেটার জন্য। তাহলে দেখো তো আমাদের প্রশ্নতে কি বলেছিল যে কোন গোত্রভুক্ত প্রাণী। তাহলে যদি গোত্রের কথা বলা হয় তাহলে সেটার অ্যান্সার কি হবে? সেটা অ্যান্সার হবে হচ্ছে সাইপ্রিনিডি। দেখো নামের লাস্টে কি দেওয়া আছে? IDAE। তাহলে IDAE থাকলে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে দ্যাট মিন্স ফ্যামিলি, গোত্র। এরপরে চলে আসো, দেখো রুই মাছের আইসের কেন্দ্রীয় অংশের নাম কি? রুই মাছের আইসের কিছু ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপার স্যাপার কি দেখো। রুই মাছের আইসের দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে ডার্মিস মানে ত্বকের সাথে থাকে, আর একটা অংশ হচ্ছে বাইরে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে কি ডার্মিসের পকেট একদম ত্বকের সাথে ঢুকানো থাকবে, আর একটা হচ্ছে বাইরে থাকবে। তো যে অংশটা তোমার ঢুকানো থাকে সেই অংশ একটু বাঁকা অঞ্চল, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে তোমার সেই অংশটা হলো যোজক টিস্যু নির্মিত, আর যে অংশটা মুক্ত সেটা হচ্ছে ডেন্টিন নির্মিত। তো ওদের একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রকে কেন্দ্র করে কতগুলো কঙ্কাল তন্ত্রের মতো স্তরে স্তরে অস্থি উপাদান জমা হয়। এই যে কেন্দ্র, এই তোমার হচ্ছে এই আইসের কেন্দ্রকে বলা হয় তোমার হচ্ছে ফোকাস। আর চারপাশে যে উপাদানগুলো ছড়িয়ে পড়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে সার্কুলাস। ঠিক আছে,
তাহলে কেন্দ্রকে আমরা বলবো ফোকাস, এবং ফোকাসের চারপাশে ছড়িয়ে পড়েছে বহুবচনে সার্কুলি আর একবচনে হচ্ছে সার্কুলাস। এই সার্কুলাস গুলার বাৎসরিক বৃদ্ধি আমরা অ্যানুলাস দেখে বুঝবো। ঠিক আছে, একবচনে অ্যানুলাস, বহুবচনে অ্যানুলি। তার অ্যান্সার হবে হচ্ছে ফোকাস। রুই মাছের কানকর পেছনের পাখনাকে কি বলে? তাহলে আসো আমরা হচ্ছে খেলনার ছলে একটা রুই মাছের পাখনা একে একটু দেখে নিই যে রুই মাছের পাখনায় কোন পাখনা কোথায় থাকে এবং কয়টা করে পাখনার রশ্মি দেখা যায়। ধরো এটা হচ্ছে আমাদের একটা রুই মাছ, সেই ছোটবেলায় আমরা মাছ আঁকতাম তাই না বলো? আচ্ছা, সেই মাছ আঁকা এখন প্র্যাকটিস হয়ে গেল। তাহলে এই যে আমাদের রুই মাছ, এই রুই মাছের ধরো এই যে আমাদের পাখনাগুলো, হ্যাঁ অ্যাশ কালার দিলে বোঝা যাচ্ছে না, ধরো এই যে হচ্ছে আমাদের পাখনাগুলো, এই যে মাথা কানকো, হ্যাঁ এই বড় বড় একটা পাখনা, এই যে পাখনা। তাহলে কোথায় কোন কোন পাখনা আছে আসলে আমরা দেখিনি। একদম পিঠ বরাবর যেটা, এটাকে আমরা বলি হচ্ছে রুই মাছের পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা। এরপরে দেখো বুক বরাবর, বুক বরাবর যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে বক্ষ পাখনা, বক্ষ পাখনা। একদম পিছনে যেটা আছে এটা হচ্ছে পুচ্ছ পাখনা, পুচ্ছ। নিচে যে দুটো আছে তার মধ্যে প্রথমটা হলো শ্রোণী পাখনা, পরেরটা হলো পায়ু পাখনা। তাহলে দেখো তো এই যে এতগুলো পাখনা আমি ড্র করলাম, এদের মধ্যে কানকর পিছনে কোনটা আছে? এই যে এটা। তাহলে কানকর পিছনে আমাদের কোন পাখনা অবস্থিত? বক্ষ পাখনা। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে রুই মাছের যুগ্ম পাখনা, তার মানে জোড়া জোড়া পাখনা কোনগুলো এবং অযুগ্ম পাখনা কোনগুলো। তাহলে আমাকে যদি রুই মাছের যুগ্ম পাখনা বলা হয়, মানে জোড়া জোড়া কাপল পাখনা কে কে, তাহলে যুগ্ম পাখনার মধ্যে কে কে আসতেছে তোমরা একটু বুদ্ধি করে চিন্তা করো তো। রুই মাছের পিঠ কি একটা না দুইটা? একটা। তাহলে পৃষ্ঠ পাখনাও কয়টা হবে? একটাই হবে। তাহলে যুগ্মর মধ্যে পৃষ্ঠ পাখনা পড়বে না। রুই মাছের পুচ্ছ, তার মানে লেজ কি? একটাই, তাহলে এটা যুগ্ম পাখনার মধ্যে পড়বে না। বক্ষ পাখনা এই পাশে একটা ওই পাশে একটা, তার মানে দুইটা। শ্রোণী পাখনা এই পাশে একটা ওই পাশে একটা, তার মানে দুইটা। তাহলে দেখো আমাদের হচ্ছে যুগ্ম পাখনার মধ্যে কি কি পড়তেছে? বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, আর অযুগ্মর মধ্যে পড়তেছে কোনগুলো? পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, আর হচ্ছে পুচ্ছ পাখনা। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনগুলো হচ্ছে যুগ্ম আর কোনগুলো হচ্ছে অযুগ্ম। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের কোন পাখনায় কয়টা করে পাখনা রশ্মি থাকে। তাহলে এই সিরিয়ালটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, এই সিরিয়ালটা মনে রাখার সহজ উপায় হচ্ছে সিরিয়াল ওয়াইজ আমাদেরকে জানতে হবে। সিরিয়াল ওয়াইজ সেটা কিভাবে? সবচেয়ে বেশি সংখ্যাটা হচ্ছে 19, সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে 19, 19-এর পর হচ্ছে 16 থেকে 17, এরপরে 15 থেকে 16, এরপরে হচ্ছে 9, এরপরে হচ্ছে 7। আমরা যদি এই সিরিয়াল দিয়ে মনে রাখার চেষ্টা করি 19, 16 থেকে 17, 15 থেকে 16, 9 আর 7, তাহলে দেখবা তোমাদের মনে রাখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে 19 হচ্ছে কোনটা, একটু গেস করো তো। সবচেয়ে বেশি হচ্ছে পাখনা রশ্মি থাকবে যে পাখনাটা রুই মাছকে চলনে সাহায্য করে, একদম বড় সড়ো একটা পাখনা, দ্যাট ইজ পুচ্ছ পাখনা। এরপরে বেশি থাকবে হচ্ছে পুচ্ছ পাখনার পরবর্তী যেটা থাকে সেটা হচ্ছে বক্ষ পাখনা। এরপরে 15 থেকে 16 থাকবে হচ্ছে পৃষ্ঠ পাখনা। পুচ্ছ পাখনা, বক্ষ পাখনা, এরপরে হচ্ছে পৃষ্ঠ পাখনা। এরপরে হলো
শ্রোণী পাখনাতে থাকবে 9টা, আর সবচেয়ে কম থাকে কোনটাতে? একদম লাস্টে যেটা থাকবে পায়ু পাখনাতে, একদম লাস্টে থাকে হচ্ছে পায়ু পাখনা। তাহলে পুচ্ছ পাখনাতে সবচেয়ে বেশি, এরপরে বক্ষ পাখনা, এরপরে পৃষ্ঠ পাখনা, শ্রোণী পাখনা এবং পায়ু পাখনা। আমরা যদি সিরিয়াল এইভাবে পাখনা রশ্মিগুলো মনে রাখি তাহলে দেখবো আমাদের পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো আমরা দেখে ফেলি আমাদের আগের স্লাইডে কি চেয়েছে, যে কানকোর পেছনে তাহলে কোন পাখনা থাকে? শ্রোণী পাখনা থাকবে শ্রোণী অঞ্চলে, পৃষ্ঠীয় পাখনা থাকবে পৃষ্ঠ বরাবর, পায়ু পাখনা থাকবে পায়ু ছিদ্র বরাবর। তাহলে একদম কানকোর পিছনে বক্ষ অঞ্চলে আমরা কোন পাখনাটা পাবো বলতো? আমরা পাবো হচ্ছে বক্ষ পাখনা। আরেকটা কথা, এই যে অঙ্কীয় অঞ্চলে পরপর হচ্ছে 3টা ছিদ্র থাকে। একদম প্রথমে থাকে যে ছিদ্রটা সেটা হচ্ছে পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। পরপর 3টা ছিদ্র থাকে, পায়ু, জনন, রেচন, এই 3টা ছিদ্রের কথা মনে রাখবা। আচ্ছা, রুই মাছের আইস কোন প্রকৃতির? আমরা জানি যে হচ্ছে তোমার যে কোনো আইস হচ্ছে গিয়ে টোটাল 3 ধরনের হয়। কি কি বলতো? প্রথমেই হলো প্ল্যাকয়েড, প্ল্যাকয়েড থাকে কন্ড্রিকথিসে। এরপর হলো সাইক্লয়েড বা টিনয়েড, এরপরে কি বলতো? সাইক্লয়েড অথবা টিনয়েড, আর লাস্টেরটা হচ্ছে গ্যানয়েড। প্ল্যাকয়েড, সাইক্লয়েড বা টিনয়েড এন্ড গ্যানয়েড। তাহলে টোটাল হচ্ছে আমাদের পাখনা হচ্ছে এই 3 ধরনের হয়। তাহলে রুই মাছের আইস কোন প্রকৃতির যদি বলা হয় তাহলে এটা হবে কিসের মধ্যে বলতো? সাইক্লয়েডের মধ্যে পড়বে। ওকে, রুই মাছের দেহের অঙ্কীয় তলে কতটি ছিদ্র থাকে? আমরা একটু আগে ছবিতে দেখলাম না যে কয়টা ছিদ্র থাকে বলতো? 3টা ছিদ্র থাকে। তাহলে পায়ু, জনন এবং রেচন, টোটাল হচ্ছে 3টা ছিদ্র। রুই মাছের কত ধরনের যুগ্ম পাখনা থাকে? যুগ্ম মানে জোড়া জোড়া, ইংরেজিতে বলতে পারি হচ্ছে তোমার পেয়ার্ড ফিন থাকে। তাহলে এটা অ্যান্সার হবে কয়টা বলতো? 2 ধরনের। যদি আমাকে বলতো কতটি, তাহলে আমরা কি বলতাম? তাহলে আমরা বলতাম হচ্ছে 4টি। ঠিক আছে, তাহলে যুগ্ম পাখনা ছিল বক্ষ আর শ্রোণী, বক্ষ 2টা, শ্রোণী 2টা, টোটাল হচ্ছে 4টা, আর হলো 2 ধরনের। আর অযুগ্ম পাখনা ছিল 3 ধরনের, একটা হলো পৃষ্ঠ, আরেকটা পায়ু, আরেকটা হচ্ছে পুচ্ছ, প দিয়ে যেগুলো হয়। ঠিক আছে, তাহলে কানকর পেছনের পাখনাকে কি বলা হয়? একটু আগে আমরা পড়লাম, দ্যাট ইজ বক্ষ পাখনা। রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের? তাহলে আসলে পড়ে ফেলি যে আমাদের পাখনা হচ্ছে কয় টাইপের হতে পারে। আমাদের পাখনা হবে হচ্ছে টোটাল 3 ধরনের। আমরা মাছের মধ্যে 3 ধরনের পাখনা দেখতে পারি। একটা হলো হোমো সার্কাল, হোমো শব্দটার মানে হচ্ছে সেম, তাহলে যেই লেজের 2টা প্রান্তই সমান তাকে আমরা বলি হোমো সার্কাল। সেকেন্ড ওয়ান ইজ হেটারো সার্কাল, হেটারো শব্দটার মানে হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন, তাহলে একটা ছোট একটা বড়। তোমরা ছোটবেলায় হচ্ছে টম এন্ড জেরি দেখতা, টম এন্ড জেরিতে কি দেখাইতো যে জেরি হচ্ছে একটা তোমার হাঙ্গরের লেজের প্লাস্টিকের একটা মডেল বানায়, সেটা দিয়ে হচ্ছে টমকে ভয় দেখাইতো। তাহলে সেই তোমার হচ্ছে গিয়ে তোমার হাঙ্গরের লেজটার কি একটা মাথা ছোট আর একটা মাথা বড় ছিল, তাহলে হেটারো সার্কাল হলো একটা মাথা ছোট আর একটা মাথা বড়। আর থার্ড ওয়ান ইজ ডাইফি সার্কাল, ডাইফি মানে কোনো ছোট বড় মাথা নাই, 2টা মাথা মিলিত হয়ে হচ্ছে একটা লেজ হয়ে গিয়েছে। তাহলে আমরা কি কি টাইপ পেলাম? একটা হচ্ছে গিয়ে হোমো সার্কাল, একটা হলো হেটারো সার্কাল, আরেকটা হচ্ছে গিয়ে কি বলতো? ডাইফি সার্কাল। তাহলে আমাদের যে পরিচিত মাছগুলো আছে, যেগুলো আমাদের বাবারা সাধারণত বাজার থেকে কিনে আনে, সেই মাছগুলোর লেজের কিন্তু 2টা প্রান্তই সমান, দ্যাট মিনস ইট ইজ কল্ড হোমো। হোমো মিনস সেম, হোমো সার্কাল। তাহলে রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের হবে? এটা হবে হচ্ছে হোমো সার্কাল। হেটারো সার্কেল পাওয়া যায় হচ্ছে কাদের মধ্যে? তোমার কন্ড্রিকথিসের মধ্যে। ডাইফি সার্কেল পাওয়া যাবে সার্কোপটারিজিতে। আর প্রোটো সার্কেল বলে অ্যাকচুয়ালি কিছু নাই। ঠিক আছে, রুই মাছের প্রধান চলন অঙ্গ কোনটা? রুই মাছকে একদম পানির মধ্যে ভারসাম্য রেখে চলাফেরা করতে সাহায্য করবে কোনটা? এই পুচ্ছ পাখনা। ঠিক আছে, একদম ভারসাম্য রেখে চলাচল করতে সাহায্য করবে হচ্ছে পুচ্ছ পাখনা। আচ্ছা, রুই মাছের পৃষ্ঠ পাখনায় কতটি পাখনা রশ্মি বিদ্যমান? তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে নরমালি থাকার কথা হচ্ছে 15 থেকে 16টা। আমরা জানি যে 19টা থাকে হচ্ছে গিয়ে পুচ্ছ পাখনাতে এবং তোমার 16 থেকে 17টা থাকে বক্ষ পাখনাতে।
পৃষ্ঠ পাখনাতে থাকে 15 থেকে 16। এখন আজমল স্যারের বইতে দেওয়া আছে 15 থেকে 16, কিন্তু মাজিদা ম্যাডামের বইতে একদম এক্সাক্ট 15 থেকে 16 নাই। তাহলে আমরা 15-16 কাছাকাছি কোন অপশনটা পাবো? 14 থেকে 16। তাহলে এটা অ্যান্সার হবে। দেখো বিভিন্ন রাইটারের বইতে ইনফরমেশন গুলো কিন্তু এইভাবে কন্ট্রাডিক্ট করবে, তাহলে তোমাকে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে সেগুলো অ্যান্সার করতে হবে। তুমি পড়েছো যে রেঞ্জটা হয় 15 থেকে 16, কিন্তু অপশনে কোথাও 15-16 নাই, তাহলে সেটাকে তুমি ব্ল্যাঙ্ক অ্যান্সার দিয়ে আসবা? নো, তোমাকে বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করতে হবে যে তোমার পড়া অ্যান্সারের কাছাকাছি কোন অ্যান্সারটা এখানে দেওয়া আছে। কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য? সার্কুলাস, হেটেরোসার্কাল, ডেন্টাইন, বারবেল। তাহলে রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা হয় বলতো? রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে হচ্ছে গিয়ে সার্কুলাস। ওদের যে আইস আছে সে আইসের মধ্যে আমরা কি দেখতে পাই? সার্কুলাস দেখতে পাই। নিচের কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে? স্পর্শ ইন্দ্রিয় মিন্স আমাদের রুই মাছ যখন কোনো মিঠা পানিতে থাকবে তখন সেই পানিটাকে মিঠা নাকি লবণাক্ত, এটা কি গভীর পানি নাকি হচ্ছে গিয়ে পৃষ্ঠতলের পানি, এগুলো বুঝতে হলে রুই মাছের একটা স্পেশাল সেন্সরি অর্গান, ইন্দ্রিয় অঙ্গের প্রয়োজন। যেমন আমাদের কি পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, আমরা এটাকে 5 সেন্সেস বলি। আর আমাদের 6 সেন্স নামে একটা কথা বলে সবাই, যে যাদের বুদ্ধি একটু বেশি তারা বেশি আগে আগে সবকিছু তোমার কি করতে পারে? অনুমান করতে পারে। ওদের 6 সেন্স অনেক ভালো। দ্য 6 সেন্স একটা মুভিও আছে। হ্যাঁ, তাহলে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় যেমন আছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেমন আছে। আহারে রুই মাছ বেচারা মাছ হয়েছে তো কি হয়েছে, ওর কি ইন্দ্রিয়ের প্রয়োজন নাই? ওর অবশ্যই ইন্দ্রিয়ের প্রয়োজন আছে। তাহলে এই যে রুই মাছ, এই রুই মাছের হচ্ছে টাচ বা হচ্ছে টাচের সেন্সরি অর্গান হিসেবে কাজ করে যেটা, সেটা হলো পার্শ্ব রেখা বা পার্শ্বীয় রেখা। আমাদের রুই মাছের যে দেহটা আছে সেই দেহের হচ্ছে একদম পার্শ্বরেখা বরাবর কতগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু রেখা থাকে, যেগুলো কিনা পরবর্তীতে রুই মাছের লেজে মিলিত হয়। তাহলে এই যে পার্শ্বীয় রেখা, এগুলোই হচ্ছে রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে। রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় সবচেয়ে বেশি হয়? এটা হবে বসন্তকাল এবং গ্রীষ্মকালে। বইতে লেখা আছে বসন্ত আর গ্রীষ্মকালে, অপশনে যেটা দেওয়া থাকে তোমরা সেটাই অ্যান্সার করবা। ঠিক আছে? আচ্ছা, আর আমরা হাইড্রাতে একটা ঋতু পড়েছিলাম, সেই ঋতুতে কি বলা হয়েছিল? হাইড্রা সেই ঋতুতে বলা হয়েছিল যে কোন ঋতুতে হচ্ছে হাইড্রার যৌন প্রজনন হয়। তাহলে সেই প্রশ্নটার অ্যান্সার হবে হচ্ছে, বইয়ের কোন জায়গায় দেওয়া আছে গ্রীষ্ম আর হলো গিয়ে শরৎ, আর কোন জায়গায় দেওয়া আছে হচ্ছে গিয়ে শরৎ হেমন্ত, আর কোন জায়গায় দেওয়া আছে হেমন্ত আর শীত। তাহলে আমরা হচ্ছে যেখানে অপশনে যেটা দেওয়া থাকবে ওইটা অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, এরপর আমরা দেখে আসি যে নিম্নে উল্লেখিত কোন মাছে সাইক্লয়েড আইস পাওয়া যায় না। তাহলে সাইক্লয়েড আইস আমরা নরমালি কোনগুলাতে পাবো? অ্যাক্টিনপ ট্যারেজিতে পাবো। তাহলে স্যামন ফিশ কিন্তু আমাদের পরে হচ্ছে কন্ড্রিকথিসের মধ্যে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে সাইক্লয়েড আইস পাওয়া যায় হচ্ছে ইলিশ, কার্প জাতীয় মাছ। কার্প মানে কোনগুলো? রুই, কাতলা, মৃগেল, কালীবাউস। তাহলে অ্যান্সার হবে হচ্ছে স্যামন। সার্কাম ট্যারেজি শ্রেণীর বৈশিষ্ট্য কি? আচ্ছা, সাইক্লয়েড বা টিনয়েড আইস থাকে কাদের মধ্যে? সাইক্লয়েড বা টিনয়েড আইস থাকে হচ্ছে গিয়ে অ্যাক্টিনোপটেরিজি জাতীয় মাছের মধ্যে। অ্যাক্টিনোপটেরিজি। হেটারোসার্কাল লেজ থাকে কাদের মধ্যে? সার্কোপটেরিজি। সরি, হেটারোসার্কাল থাকে হচ্ছে তোমার কন্ড্রিকথিসে। কন্ড্রিকথিসে। আর হোমোসার্কাল লেজ থাকে অ্যাক্টিনোপটেরিজিতে। তাহলে সার্কোপটেরিজি অ্যান্সার হবে গ্যানয়েড। ঠিক আছে, কন্ড্রিকথিসে পাওয়া যায় হচ্ছে প্ল্যাকয়েড, অ্যাক্টিনোপে পাওয়া যাবে সাইক্লয়েড বা টিনয়েড, আর হচ্ছে গিয়ে গ্যানয়েড পাওয়া যাবে কিছু সার্কোপটেরিজিতে পাওয়া যাবে। রুই মাছের জোড়া পাখনা কোনটি? তাহলে এটির অ্যান্সার এবার আমাদেরকে পারতে হবে। জোড়া পাখনা কোনটা হবে বলতো? শ্রোণী পাখনা। তাহলে আমাদের পুচ্ছ, পায়ু, পৃষ্ঠ এই সবগুলো যে প প দিয়ে হচ্ছে, এগুলো সবগুলা কিন্তু কি হবে? অযুগ্ম পাখনা বা বেজোড় পাখনা। ঠিক আছে, অযুগ্ম বা বেজোড় হচ্ছে সব প বর্গীয় পাখনা। ঠিক আছে, তাই পৃষ্ঠ, পায়ু, পুচ্ছ সব হচ্ছে অযুগ্ম, আর হলো বক্ষ আর শ্রোণী পাখনা হলো যুগ্ম। তাহলে প্রধান চলনাঙ্গ আমরা এর আগেও পড়েছি, দ্যাট ইজ পুচ্ছ পাখনা। রুই মাছের পার্শ্ব রেখায় কতটি আইস থাকে? এই প্রশ্ন সাধারণত তোমাদের আজমল স্যারের বইতে নাই, এই প্রশ্নটা করা হয়েছে আব্দুল আলিম স্যারের বই থেকে। তাহলে রুই মাছের পার্শ্ব রেখায় টোটাল আইস থাকবে হচ্ছে 41 থেকে 42টা।
তাহলে বক্ষ পাখনা রশ্মির সংখ্যা দেখছো কতবার পাখনা রশ্মির প্রশ্নগুলো আছে, এবং এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন করা হয় দেখবা সেটাই আসবে তোমার হচ্ছে পাখনা রশ্মি থেকে। তাহলে বক্ষ পাখনা রশ্মির সংখ্যা কত হবে বলো তো? আমরা দেখেছি তোমার 17 থেকে, অ্যাকচুয়ালি 16 থেকে 17 দেওয়া, তো 16 থেকে 17 যেহেতু নাই, তোমরা হচ্ছে অ্যান্সার করবা হচ্ছে 17 থেকে 18। ওকে, 19 ছিল, 17, 16 থেকে 17, 15 থেকে 16 ছিল, তাহলে এখানে তোমরা 17 থেকে 18 অ্যান্সার করবা। সংবৃদ্ধি অঙ্ক কোথায় থাকে? পার্শ্বরেখায় থাকে। আইস কি ধরনের? ঠিক আছে, আইস হচ্ছে সাধারণত তোমার সার্কুলার, সার্কুলার মানে হচ্ছে গোল গোল। রুই মাছের জোড় পাখনা কতটি? বক্ষ পাখনার শ্রোণী পাখনা। রুই মাছের জোড় পাখনা কতটি? এটা হবে তোমার হচ্ছে দেখো বক্ষ, পৃষ্ঠ, পায়ু, পুচ্ছ। আমরা বলেছিলাম যে প বর্গীয় সবগুলো হলো অযুগ্ম, তাহলে জোড় পাখনা হবে বক্ষ। শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে কোন ধমনী? আচ্ছা, শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করে কোন ধমনী? এটা জানার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি ধমনীর শাখাগুলা জানতে হবে যে কোথায় কোনটা সাপ্লাই করতেছে। তাহলে আমাদেরকে সেই শব্দার্থগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তাহলে আসো আমরা সেই শব্দার্থগুলো একটু জেনে নেই। আচ্ছা, রুই মাছের একদম ব্লাড সাপ্লাইটা শুরু হবে কোন দিক থেকে? একদম ব্লাড সাপ্লাইটা শুরু হয় হচ্ছে সাইনাস ভেনোসাস থেকে। এটা হচ্ছে এক ধরনের উপপ্রকোষ্ঠ, এটা কোনো প্রকোষ্ঠ না, ঠিক আছে, এটা হলো একটা উপপ্রকোষ্ঠ। তো সাইনাস ভেনোসাস থেকে ব্লাডটা যায় রুই মাছের অ্যাট্রিয়ামে মানে অলিন্দতে, অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা যায় হচ্ছে ভেন্ট্রিকলে তার মানে নিলয়েতে। তাহলে আমরা রুই মাছের মধ্যে উপপ্রকোষ্ঠ পেলাম হলো একটা, প্রকোষ্ঠ পেলাম হলো দুইটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে রুই মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি? দুইটি। সরীসৃপের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ হচ্ছে তিনটি, নাকি উভচরের হলো তিনটি। সরীসৃপের হচ্ছে অসম্পূর্ণভাবে চারটা, এক্সেপশনাল কুমির। পাখি আর স্তন্যপায়ীর হচ্ছে সম্পূর্ণরূপে চারটা, এবং ঘাসফড়িং এর হৃৎপিণ্ডে 7টা প্রকোষ্ঠ থাকে। তাহলে তোমাদের প্রাণীর পরিচিতি চ্যাপ্টারে যে 3টা অংশ আছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এর মধ্যে হাইড্রাতে কিন্তু আমরা কোনো হৃদযন্ত্র পাই না। আমরা পেয়েছি ঘাসফড়িং এ 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, রুই মাছের পেয়েছি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং মানুষের হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে তোমাকে কিন্তু ঘাসফড়িং, রুই মাছ এবং মানুষ এই 3টা প্রাণীর হৃৎপিণ্ডের পার্থক্য কিন্তু খুব সুন্দর করে তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের ভেন্ট্রিকল, সেই ভেন্ট্রিকল থেকে রক্তগুলো হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে, ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে চলে যায় কোথায় বলতো? চলে যায় হচ্ছে গিয়ে আমাদের 4 জোড়া ফুলকাতে। তাহলে এই ভেন্ট্রাল অ্যাওর্টার যে গোড়ার স্ফীত অংশ সেটাকে আমরা বলি বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস। তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে আমার ব্লাডটা কোথায় যাবে? আসো আমরা দেখি। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে আমাদের ব্লাডটা যাবে হচ্ছে বালবাস আর্টারিওসাসের মাধ্যমে 4 জোড়া ফুলকাতে। এই যে 4 জোড়া ফুলকাতে রক্ত সরবরাহ করে নিয়ে যাচ্ছে যে ধমনীগুলো, তাদেরকে আমরা বলি অ্যাফারেন্ট আর্টারিয়ল, অ্যাফারেন্ট অন্তর্বাহী, অ্যাফারেন্ট অন্তর্বাহী ধমনিকা। এই যে আমাদের 4 জোড়া ফুলকা আছে, 1 2 3 4, এই 4 জোড়া ফুলকাতে এবারে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে এলো 4 জোড়া অ্যাফারেন্ট ধমনিকা, অ্যাফারেন্ট ধমনিকা। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখলাম এগুলো সবগুলা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করতেছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করতেছে, সবগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এবার যে মাত্র ওরা ফুলকাতে চলে গেল, ফুলকা পুরো ব্লাডটাকে পিউরিফাই করে এবারে নিয়ে আসলো। তাহলে এটা হলো ইফারেন্ট ধমনিকা বা বহির্বাহী ধমনিকা। 4 জোড়া অন্তর্বাহী, 4 জোড়া বহির্বাহী। এই ইফারেন্ট ধমনিকা গুলো এবার করবে কি? সারা দেহে রক্ত সরবরাহ করবে, সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। আচ্ছা, এইবারে কোথায় কোথায় রক্ত নিয়ে যাবে আমরা একটু শব্দ দিয়ে মনে রাখার চেষ্টা করব। দেখো, আমাদের ক্লাভিকল কি একদম এখানে গলা বরাবর থাকে। ছেলেদের ক্লাভিকলকে বলা হয় তোমার কলার বোন, আর মেয়েদের ক্লাভিকলকে বলা হয় বিউটি বোন। কারণ ধারণা করা হয় যে ছেলেদের এই কাঁধ বরাবর হচ্ছে শার্টের কলার থাকে, আর যে সকল মেয়েদের নাকি বোনসটা একদম প্রমিনেন্ট থাকে তাদের নাকি দেখতে সুন্দর লাগে, এই জন্য এটাকে বিউটি বোনস বলে। দেখবা তোমার হচ্ছে ফরেন কান্ট্রিগুলো যখন ফ্যাশন শো দেখায় তখন যে মেয়েগুলো অনেক স্কিনি হয় ওদের এই যে তোমার ক্লাভিকলের বোনটা হচ্ছে খুব সুন্দর শো করে, এবং অনেকে এটা মেকআপ করে আবার কন্টুরও করে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা জোর প্রতিবাদ জানাবো, কারণ মোটু মেয়েদের তো ক্লাভিকল বোঝা যায় না, তাহলে কি তারা বিউটি না? ঠিক আছে, এটা আসলে তোমাদের বায়োলজিতে কথাটা দেওয়া আছে, বিউটি বোন আর কলার বোন।
তাহলে ক্লাভিকলের ঠিক নিচে নিচে তাহলে তোমার ডিকশনারিতে লিখে রাখো যে সাব শব্দটার মানে তোমাদের সাব স্যান্ডউইচ না, সাব মানে হচ্ছে নিচে। হ্যাঁ, তাহলে ক্লাভিকলের নিচে দ্যাট ইজ সাব ক্লাভিয়ান। ক্লাভিকলের নিচে কি থাকে? বক্ষ থাকে। তাহলে রুই মাছের বক্ষ মানে বুক বরাবর যা কিছু থাকবে, বুক অঞ্চল, বক্ষ পাখনা সবকিছু কি ক্লাভিকলের নিচে। তাহলে ক্লাভিকলের নিচে বক্ষ অঞ্চলে রক্ত সরবরাহ করবে সাব ক্লাভিয়ান, সাব ক্লাভিয়ান। তাহলে বক্ষ অঞ্চলের জন্য রয়েছে কে? সাব ক্লাভিয়ান। আচ্ছা, ক্লাভিকলের নিচে সাব ক্লাভিয়ান হচ্ছে বক্ষ পাখনাতে সরবরাহ করবে। এরপর চলে আসো, দেখো তোমার শ্রোণী অঞ্চল। শ্রোণী মানে হচ্ছে কোমর, সেখানে দিবে হচ্ছে ইলিয়াক ধমনী। ইলিয়াক, আমরা ইলিয়াম পড়েছিলাম না? আমরা দুই জায়গায় হচ্ছে ইলিয়াম পড়েছিলাম, একটা ছিল হচ্ছে আই দিয়ে, একটা ছিল ই দিয়ে। হাড্ডি গুড্ডি লম্বা হয়, সোজা হয়, এই জন্য ইলিয়াম ছিল হচ্ছে শ্রোণী অস্থি চক্র কোমরের হাড্ডিতে, আর ক্ষুদ্রান্ত হচ্ছে পেঁচানো পেঁচানো থাকে, এই জন্য ই দিয়ে লেখা হয় হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়াম। তাহলে ইলিয়াম দুই জায়গায় আছে, একটা হলো কোমরের হাড্ডিতে আর একটা হলো পেটের নাড়ি ভুঁড়িতে। তাহলে কোমর বা শ্রোণী অঞ্চলে সেই ইলিয়াক থেকে আসবে হচ্ছে আমাদের ইলিয়াক ধমনী। এরপর হলো দেহ প্রাচীর। প দিয়ে প্রাচীর, প দিয়ে হচ্ছে প্যারাইটাল। তাহলে দেহ প্রাচীরের রক্ত সরবরাহ করবে হচ্ছে প্যারাইটাল ধমনী, প্যারাইটাল ধমনী। আরেকটা আছে লেজ। সকল লেজ বলতে বোঝায় কডাল, তাহলে লেজ অঞ্চলে রক্ত সরবরাহ করবে কডাল ধমনী। তাহলে বক্ষ অঞ্চলে সাবক্লাভিয়ান, শ্রোণী অঞ্চলে ইলিয়াক, এরপরে হচ্ছে গিয়ে তোমার দেহ প্রাচীরে প্যারাইটাল, আর লেজ অঞ্চলে হচ্ছে কডাল। আরেকটা শব্দ তোমরা জেনে রাখো যে বৃক্ক রিলেটেড সবকিছুকে আমরা কি বলি? রেনাল। তাহলে বৃক্কে সরবরাহ করবে রেনাল ধমনী। তাহলে তোমাদেরকে কিছু ওয়ার্ড শিখাই দেই, সেগুলো হচ্ছে কার্ডিয়াক মানে কি রিলেটেড? হৃৎপিণ্ড। পালমোনারি হচ্ছে লাংস। হেপাটিক মিন্স লিভার মানে যকৃৎ। রেনাল মিন্স বৃক্ক বা কিডনি। তাহলে কার্ডিয়াক, পালমোনারি, রেনাল, হেপাটিক এই শব্দগুলো খুব ভালো করে তোমাদেরকে মাথায় গেঁথে ফেলতে হবে। তাহলে এই যে আমরা পড়ে ফেললাম যে হচ্ছে তোমার আমাদের ধমনী সরবরাহ, তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন আসবে? এখান থেকে প্রশ্ন আসবে যে রুই মাছের হৃৎপিণ্ডে কয় প্রকোষ্ঠ আছে? দুইটা প্রকোষ্ঠ আছে। কয়টা উপপ্রকোষ্ঠ আছে? একটা উপপ্রকোষ্ঠ আছে। কয় জোড়া অন্তর্বাহী? 4 জোড়া। কয় জোড়া বহির্বাহী? 4 জোড়া। আচ্ছা, এরপরে তোমার বক্ষ পাখনা কোন ধমনী সরবরাহ করে? সাবক্লাভিয়ান। বৃক্কে রেনাল, শ্রোণী অঞ্চলে ইলিয়াক, দেহ প্রাচীরে প্যারাইটাল, লেজ অঞ্চলে কডাল। তাহলে এই যে ধমনীতন্ত্র থেকে প্রশ্ন জাস্ট এতটুকুই। প্রশ্ন যদি আরেকটু ডিপে যায়, আরেকটু কঠিন করতে চায়, তখন হয়তো প্রশ্ন করবে যে সিউডোব্রাঙ্কে রক্ত সরবরাহকারী ধমনী কোন ধমনীর শাখা? তো আমরা জানি যে আমাদের যে প্রথম জোড়া বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী আছে, সে প্রথম জোড়া বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর একটা শাখা কি করে? হাইওয়েড আর্চের সিউডোব্রাঙ্কে রক্ত সরবরাহ করে, এবং সেই যে সিউডোব্রাঙ্ক, সেই সিউডোব্রাঙ্কটা হচ্ছে অফথ্যালমিক ধমনী হিসেবে সামনে তোমার হচ্ছে বিস্তৃত হয়। তাহলে সিউডোব্রাঙ্ক হচ্ছে কোন ধমনীর শাখা হিসেবে কাজ করবে? এটার অ্যান্সার হবে হচ্ছে অফথ্যালমিক ধমনীর শাখা হিসেবে কাজ করবে। অফথ্যালমোলজি, অফথ্যালমো শব্দটার মানে হচ্ছে চোখ, তাহলে ওদের চোখে সরবরাহ করবে সিউডোব্রাঙ্কের যে ধমনী আছে অফথ্যালমিক ধমনী। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু ছিল ধমনীতন্ত্র। তাহলে আমরা প্রশ্ন অ্যান্সার করে ফেলি। দেখো, শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে কোনটি? তাহলে তোমরা মনে মনে চিন্তা করো তো এটার অ্যান্সার কি হবে? রেনাল মানেই হচ্ছে কি? বৃক্ক। কডাল মানেই হচ্ছে লেজ, এবং প্যারাইটাল শব্দটার মানেই হচ্ছে দেহ প্রাচীর। তাহলে আমাদের রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে ইলিয়াক ধমনী। শ্রোণী রিলেটেড যা কিছু আছে, ক্ষেতের নিচের কোনটি সঠিক? অলিন্দ থেকে নিলয়, বালবাস আয়োটা, ফুলকা। ফুলকা থেকে কখনোই অলিন্দতে যাবে না, ফুলকা থেকে চলে যাবে সারা দেহে, তাহলে এটা কাটা। বালবাস আয়োটা থেকে কখনো নিলয় যাবে না, বালবাস আয়োটা থেকে ফুলকাতে যাবে। ফুলকা থেকে কখনোই ব্যাক রিভার্স করবে না। তাহলে তোমাদের কিন্তু মেডিকেলে এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আসে, নিচের কোনটি সত্য, নিচের কোনটি অশুদ্ধ। 2010-11 সালের দিকে কিছু প্রশ্ন হতো, নিচের কোনটিকে সত্য বলিয়া মিথ্যা বলিলে ভুল হইবে না, নিচের কোনটিকে অশুদ্ধ বলিয়া শুদ্ধ বলিলে মিথ্যা হইবে না। তো এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার ডিকোড করতে করতে পরীক্ষার অর্ধেক টাইম চলে যেত। কিন্তু উই আর লাকি গাইজ, আমাদের সময় থেকে সব ফাতরামি বন্ধ হয়ে গেছে। বড় জোর এতটুকু দিতে পারে, নিচের কোনটি অশুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ।
তাহলে তুমি করবা কি, তুমি যে প্রশ্নটা পড়ে পড়ে যাবা, পাশে ছোট্ট করে পেন্সিল দিয়ে প্রশ্নতে একটু ক্রস বা রাইট দিবা। বলে দেখা যায় এই লাইনটা পড়ে, পরের লাইনটা পড়ে, থার্ড লাইনটা পড়ে, ফোর্থ লাইনটা তুমি যখন পড়ো তখন তো মনে থাকে না যে প্রথম লাইনটা কি ছিল, তখন তুমি ভুলে যাও, আচ্ছা প্রথম লাইনটা আমি আবার পড়ে দেখি তো এটা সঠিক নাকি। তাহলে ডাবল সময় নষ্ট হচ্ছে। কারণ মেডিকেলে ভর্তি পরীক্ষায় তুমি পরীক্ষা দিতে গেলে দেখবা যে কোন চিবিল দিয়ে তোমার সময় চলে যাবে টেরই পাওয়া যায় না। আমি যখন উন্মেষে কোচিং করতাম, আমার মডেল টেস্টের সময় মনে আছে, আমি 15 মিনিট আগে পরীক্ষা শেষ করে বসে থাকতাম, বুঝছো। এরপরে ওই মাস শীটে আমি প্রশ্ন রিভিশন করতাম, আকাশে বাতাসে তাকাইতাম, এরপরে 5 মিনিট আগে প্রশ্ন জমা দিয়ে বের হয়ে চলে আসতাম। তো আমি তো বেশ ওভার কনফিডেন্ট ছিলাম যে আরে মামা সেই কোপাই দিব, প্রত্যেক মডেল টেস্টে 15 মিনিট আগে প্রশ্ন শেষ করছি। তো ফাইনাল এক্সামের দিন মাথা পুরা গরম, চান্দি টান্দি গরম হয়ে আছে, পরীক্ষার 1 সপ্তাহ থেকে নির্বাসনে চলে গেছে, কারোর সাথে কোনো কথাবার্তা বলে টলি না। তো পরীক্ষা দিয়ে আমার মনে আছে আমি যখন পুরো প্রশ্নটা পড়ে একবার আসছি, তখন আমি দাগাইছি হচ্ছে তোমার 67টা, তখন দেখি আমার হাতে আর সময় বাকি 10 মিনিট। আমার তো পুরো মাথায় বা হাত যে আমি 10 মিনিটে কি দাগাবো বা কি করব। তো তোমার হচ্ছে যে আমি পরবর্তীতে বাকি যে 10 মিনিট ছিল, সেই 10 মিনিটে হচ্ছে গিয়ে আমি সেই প্রশ্নগুলো অ্যাটেম্প করছি যেগুলো 4টা অপশনস এর মধ্যে আমার 2টা অপশন জানা ছিল। কখনোই তোমরা যেই প্রশ্নতে 4টা অপশনস এর 4টাই অজানা, সেগুলো কখনোই হচ্ছে গিয়ে তোমরা ঝড়ে বক মারতে যাবে না, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। অনেকেই তোমাকে এই স্ট্র্যাটেজি বলবে যে বেশি বেশি করে অ্যান্সার করবা, বেশি বেশি করে অ্যান্সার করলে তোমার কোনোটা তো সঠিক হবে, তখন তোমার কিন্তু বোনাস নাম্বার আসবে। কিন্তু তুমি বেশি অ্যান্সার করতে গিয়ে যদি যতগুলো আন্দাজে তুক্কা মারলা সবগুলো যদি ভুল হয়, তাহলে কিন্তু তোমার নিজের পুঁজি থেকে কাটা যাবে। এই জন্য সবসময় যে প্রশ্নগুলোর উত্তরে 2টা অপশন তোমার জানা, 2টা আননোন, সেগুলো তুমি ঝরে বক মারার সাহস করবা। তো আমি এরকম সাহস করে আরো 10টা দাগাইছি বাকি 10 মিনিটে। তো আমার টোটাল দাগানো হয়েছিল তোমার 77, আমার কাটাকুটা করে তোমার মার্কস লাস্টে ছিল হচ্ছে 71.5। তার মানে আমি হচ্ছে গিয়ে খুবই, মানে কি বলবো, সতর্ক হয়ে দাগাইছিলাম। আমি যখন পরীক্ষা দিয়ে এসে বের হয়েছি তখন আমার বন্ধু বান্ধবরা দেখি সব 90 95 করে দাগাইছে। আমার তো মাথায় হাত, ভাই এবারে তার মেডিকেল কপালে নাই। আমি মানে ডিউর জন্য প্রিপারেশন স্টার্ট করছিলাম, কান্না কাটি আমার মা আর আমি মনে আছে আমাদের 7 অক্টোবর হচ্ছে পরীক্ষা হয়েছিল আর 10 অক্টোবর রেজাল্ট দিছিল 2016 সালের। তো 7 8 9 এই 3 দিন আমার মা মেয়ে মিলে 3 বেলা করে কাঁদতাম, বুঝছো। তারপর 10 তারিখ রেজাল্ট দিল, খুশির সংবাদ, চান্স পেয়ে গেছি। তো এই জন্যই বললাম যে এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো সবসময় মাথায় রাখবা, যে অপশন দেখে তোমাকে ভালো করে পড়তে হবে এবং এমন স্ট্র্যাটেজিতে এক্সাম দিতে হবে যাতে করে সময় সেভ হয়। তুমি হয়তো মডেল টেস্টে অনেক ভালো করে পরীক্ষা দিচ্ছ, কিন্তু দেখবা পরীক্ষার হল জিনিসটা পুরো অন্যরকম। এই জন্য আমাদের সময় সেভ করার জন্য কি করতে হবে, এই ধরনের প্রশ্নগুলো যে কোনটি সঠিক কোনটি ভুল, লম্বা লম্বা 4 5 বিঘত সেন্টেন্স দিয়ে থাকে লম্বা, তো সেগুলোর ক্ষেত্রে প্রথম অপশনটা পড়বা, একটা রাইট দিবা, দ্বিতীয় অপশনটা পড়বা, ক্রস দিবা, তৃতীয় অপশনটা পড়বা, রাইট দিবা। তাহলে দেখবা প্রশ্নের জন্য টাইম সেভ হবে। তাহলে আমরা এখন টিক চিহ্ন দিয়ে বুঝতে পারছি যে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে প্রথমটা, যে আমাদের রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র দেখো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গেছে। দেখো রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গেছে, কোনো অক্সিজেনের নামও নিশানা নাই। অক্সিজেন আসা শুরু করছে কোন দিক দিয়ে, এই যে দিক দিয়ে। সমগ্র দেহে যখন আসছে তখন একমাত্র আসছে ইফারেন্ট ধমনীতে অক্সিজেন। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শুধুমাত্র প্রবাহিত হয় দেখে আমাদের রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। তাহলে আমরা চলে আসি দেখাবার আগের স্লাইডে, যে হচ্ছে আমাদের রুই মাছের হৃৎপিণ্ডে হচ্ছে কোনটি সঠিক। তাহলে অলিন্দ নিলয় থেকে বালবাস আউটার মাধ্যমে ফুলকাতে যাবে হচ্ছে রক্তটা পরিশুদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে। কখনোই তোমার ফুলকা থেকে হৃৎপিণ্ডে ব্যাক করবে না, অলওয়েজ আমাদের হৃৎপিণ্ড থেকেই ফুলকাতে যাবে রক্তটা। তাহলে দেখো কোন প্রাণীতে একচক্রী রক্ত সংবহন তন্ত্র উপস্থিত। একচক্রী মানে কি, দেখো একচক্রী মানে যে হৃৎপিণ্ড দিয়ে রক্তটা শুধুমাত্র একবার যাবে, 2বার ব্যাক করবে না। যেমন আমাদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখো তোমার মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে রক্তটা কিভাবে যাচ্ছে, সমগ্র দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে ডান অলিন্দে, সেখান থেকে ডান নিলয়, সেখান থেকে বের হয়ে চলে যায় হচ্ছে আমাদের ফুসফুসে। তাহলে কয়বার বের হইলো রক্তটা হৃৎপিণ্ড দিয়ে, একবার। এরপরে কি হলো আবার, এরপরে আমাদের ফুসফুস এই রক্তকে হচ্ছে অক্সিজেন দিল, কার্বন ডাই অক্সাইড নিয়ে নিল। তাহলে সেই অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলো বাম অলিন্দে, সেখান থেকে বাম নিলয়, সেখান থেকে সারা দেহে। তাহলে আবার কয়বার আসলো, আরো একবার।
তাহলে টোটাল আমাদের মানুষের হৃৎপিণ্ড দিয়ে রক্ত কয়বার চলাচল করতেছে? 2 বার। একবার সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসলো, সেখান থেকে ফুসফুসে যাওয়ার পরে আবার হৃৎপিণ্ডে আসলো, তারপর সেখান থেকে সারা দেহতে গেল। তাহলে এটাকে বলা হয় দ্বিচক্র সংবহন প্রক্রিয়া, ডাবল ফ্লো সার্কুলেশন। কিন্তু আহারে বেচারা রুই মাছের ক্ষেত্রে কি হয় দেখো, ধরো এটা হচ্ছে রুই মাছের সাইনাস ভেনোসাস, এটা মিলিত হয়েছে তোমার অ্যাট্রিয়ামের সাথে, সবচেয়ে বড় প্রকোষ্ঠ। এটা হচ্ছে গিয়ে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা দিয়ে চলে গেল হচ্ছে ভেন্ট্রিকালে, সেখান থেকে চলে গেল ভেন্ট্রাল অ্যাওর্টাতে, গোড়াটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা একবার গেল, সেখান থেকে বের হয়ে ফুলকাতে চলে গেল, এই রক্তটা এরপর সারা দেহ হয়ে শুধুমাত্র লাস্টে আবার হৃৎপিণ্ডে আসবে, মাঝে আর কোনো ফিরে তাকানো নেই। তাহলে এই ধরনের সার্কুলেশনকে বলা হয় এক চক্র সংবহন বা ওয়ান ফ্লো সার্কুলেশন, ঠিক আছে? সিঙ্গেল ফ্লো সার্কিট বা সিঙ্গেল সার্কিট সার্কুলেশনও বলা হয়। তাহলে এক চক্রে রক্ত সংবহন তন্ত্র পৈকিলোসেরাস পিক্টাস, পৈকিলোসেরাস পিক্টাসে আমরা এমন করে রক্ত সংবহন তন্ত্র পাইনি ঘাসফড়িং এ। হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিসের ক্ষেত্রে তো সিলেন্টেরনি ছিল, সেখানে আমরা সিলেন্টেরনি গ্যাস্ট্রোভাস্কুলার সংবহন পেয়েছি। মানুষের মধ্যে দ্বিচক্র সংবহন প্রক্রিয়া থাকে, হোমোসেপিয়েন্স হচ্ছে কি মানুষ, তাহলে অ্যান্সার হবে লেবিও রোহিতা। রুই মাছের হৃৎপিণ্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে কোনটির মাধ্যমে? তাহলে আমরা যে ফিগারটা ড্র করেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, যে ফুলকায় রক্ত সরবরাহ করার জন্য কোনটা আসছে, অ্যাফারেন্ট না ইফারেন্ট? অ্যাফারেন্ট, এ বি সি ডি ই, তাহলে শুরু হয়েছে এ দিয়ে, তাহলে প্রবেশ করবে অ্যাফারেন্ট, বের হবে ইফারেন্ট, অন্তর্বাহী বহির্বাহী। আবার এভাবে মনে রাখতে পারো যে এক্সিট, এক্সিট পয়েন্ট ই দিয়ে হয়, কিন্তু আমি এক্সিট বলে রাখি না, কারণ এন্ট্রিও কিন্তু ই দিয়ে হয়, এই জন্য এবিসিডি তে এ আগে আসে ই পরে আসে। তাহলে ফুলকাতে সরবরাহ করবে ইফারেন্ট। তাহলে অ্যাফারেন্টের কাজ কি? অ্যাফারেন্ট হচ্ছে তোমার, ও সরি, এটা তো অ্যাফারেন্টই হবে। অ্যাফারেন্ট হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুলকায় সরবরাহ করে, আর ইফারেন্ট হচ্ছে ফুলকা হতে সমগ্র দেহে সরবরাহ করে, ফুলকা হতে সমগ্র দেহতে। তাহলে হৃৎপিণ্ড হতে ফুলকাতে হচ্ছে অ্যাফারেন্ট, আর ফুলকা হতে সমগ্র দেহে ইফারেন্ট। ল্যাটারাল ধমনী মানে পার্শ্বীয় ধমনী, এটা হচ্ছে শিরা, ল্যাটারাল শিরা আছে বা ধমনীর মধ্যে কিছু নেই। আর পৃষ্ঠীয় ধমনী তো হচ্ছে পৃষ্ঠ পাখনাতে সাপ্লাই দিবে, মানে পৃষ্ঠ অঞ্চলে সাপ্লাই দিবে। ওকে, আচ্ছা এরপরে চলে আসো, দেখো ভেনাস হার্ট। আমরা সাধারণত জানি যে ভেইন মানে হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর আর্টারি মানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, যদিও এটা সবচেয়ে বড় ভুল ধারণা। কেন? কারণ আমাদের পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এবং পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাতায়াত করে। তাহলে মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে হৃৎপিণ্ড থেকে যেগুলো বের হয় সেগুলো হলো তোমার ধমনী, হৃৎপিণ্ডে যেগুলো প্রবেশ করে সেগুলো হলো শিরা। এটাই কিন্তু মেইন কনসেপ্ট। এজন্য দেখো না যে হৃৎপিণ্ডে ঢুকছে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা, হৃৎপিণ্ড থেকে বের হয়েছে পালমোনারি আর অ্যাওর্টিক ধমনী। ওকে, তাহলে সাধারণত আমরা রূপক অর্থে ভেইন মানে অ্যাকচুয়ালি শিরা বুঝি, যদি এটা মূল অর্থ না। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় দেখে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। তাহলে শিরা হৃৎপিণ্ড আমরা কার দেহে পাই? মাছের দেহে পাই। তাহলে আবার যথারীতি বক্ষ অঞ্চলে সাপ্লাই করবে কে? সাবক্লাভিয়ান। তাহলে প্যারাটাল হচ্ছে দেহ প্রাচীরে। একই প্রশ্ন কতবার কত ভাবে আসছে। রেনাল হচ্ছে বৃক্কে, ইলিয়াক শ্রোণী অঞ্চলে। হৃৎপিণ্ড কতটি প্রকোষ্ঠে বিভক্ত? এটা অ্যান্সার হবে 2টা। কেউ কিন্তু ভুলে সাইনাস ভেনোসাসকে কাউন্ট করো না, কারণ সাইনাস ভেনোসাস হচ্ছে উপপ্রকোষ্ঠ, ঠিক আছে? রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? অক্সিজেন যুক্ত রক্ত পাম্প করে, এটা ভুল। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভুল, এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য। মিশ্রিত রক্ত মানুষে, তাহলে অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করে। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালনের সঠিক পথ, তাহলে আসলে আমরা দেখে ফেলি। বালবাস আর্টেরিওসাস থেকে ভেন্ট্রিকল কখনো পসিবল? উল্টা রাস্তায় যাবে না। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিওসাস থেকে সাইনাস ভেনোসাস। আমরা জানি সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে আসে, তাহলে এটা কি উল্টা রাস্তা হলো? সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, তারপরে বালবাস আর্টেরিওসাস, এটাতে যথার্থতা আছে। সাইনাস ভেনোসাস থেকে ভেন্ট্রিকল তারপর অ্যাট্রিয়াম কখনই হয় না, কারণ সাইনাস ভেনোসাসে অ্যাটাচ কে? অ্যাট্রিয়াম। তাহলে অ্যান্সার হবে এটা, ঠিক আছে? তাহলে রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা দ্বিচক্র বলবো না, এটা হচ্ছে মানুষের জন্য।
বহুচক্র নাই, ধমনী নাই। অ্যান্সার হবে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। ডাক্টাস কোভিয়ারি রুই মাছের কোন তন্ত্রের অংশ? দেখো ডাক্টাস কোভিয়ারি জিনিসটা কি, রুই মাছের লেজ অঞ্চল থেকে রক্ত সরবরাহ করে নিয়ে আসে হচ্ছে কডাল শিরা। সেই কডাল শিরাটা রুই মাছের দেহখণ্ডকে প্রবেশ করবে, ঠিক আছে, দেহখণ্ডকে প্রবেশ করলো। একটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল, একটা হলো সম্মুখ কার্ডিনাল। তো রুই মাছের দেহখণ্ডে প্রবেশ করে হচ্ছে দুইটা কার্ডিনাল শিরা, ডান পশ্চাৎ কার্ডিনাল আর হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল। এই কার্ডিনাল শিরা আবার হচ্ছে কি রেনাল পোর্টাল হিসেবে বৃক্কে প্রবেশ করবে, সেখান থেকে কিছু পার্শ্বীয় ধমনী, কিছু অনুপ্রস্থ অ্যানাস্টমোস যুক্ত হবে, সবকিছু মিলে একসাথে যুক্ত হবে একটা বড় ডাক্টে, যেটাকে বলা হয় ডাক্টাস কোভেরি। এবং দেহের সামনের অঞ্চল থেকে একজোড়া সম্মুখ কার্ডিনাল, একজোড়া হচ্ছে গিয়ে তোমার অনুপ্রস্থ শিরা বা জুগুলার শিরা, পাশ থেকে সাবক্লাভিয়ান শিরা, লিভার থেকে হেপাটিক পোর্টাল শিরা, এরকম রুই মাছের সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি হয়ে যেই পোর্ট বা যেই একটা বন্দরে মিলিত হবে তাকে বলা হয় ডাক্টাস কোভিয়ারি। এবং ডাক্টাস কোভিয়ারি থেকে রক্ত আলটিমেটলি সাইনাস ভেনাসে ফেরত আসে। তাহলে আমাদের হৃৎপিণ্ডে যেরকম সাইনাস ভেনাসে সব রক্ত ফিরে এসেছিল, সেরকম সমগ্র দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো শিরার মাধ্যমে রুই মাছের যেখানে ফেরত আসে তাকে বলা হয় ডাক্টাস কোভিয়ারি। তাহলে ডাক্টাস কোভিয়ারি হলো শিরাতন্ত্রের অংশ। কেন ভেনাস হার্ট বলা হয়? কারণ এটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। রুই মাছের গ্রাসনালী এবং বায়ুথলির মাঝে সংযোগকারী নালীটিকে কি বলা হয়? তাহলে আসো আমরা একটু বায়ুথলির গঠনটা ভালো করে শিখে ফেলি। বায়ুথলিতে কি ছিল দেখো, রুই মাছের বায়ুথলি হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা হলো সম্মুখ আর একটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ, বা আমরা বলতে পারি অগ্র, আর একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই যে দুটো প্রকোষ্ঠের মাঝে থেকে একটা নালী বের হয়, যেটা কিনা হচ্ছে অন্য নালীর সাথে যুক্ত। এই নালীটাকে আমরা কি বলি? নালীটাকে আমরা বলি হচ্ছে নিউম্যাটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস। নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস। এই যে সকল মাছের এই নিউম্যাটিক নালী আছে তাদেরকে আমরা বলি ফাইসোস্টোমাস ফিশ, আর যাদের নেই তাদেরকে আমরা বলি ফাইসোক্লিস্টি ফিশ। দেখি এবার তোমরা একটু ইমাজিন করতে, দেখি কার ব্রেইনে কত এনার্জি আছে। মানুষেরও মধ্যকর্ণের সাথে গলবিলকে কানেক্ট করে এইরকম একটা নালী আছে, সেটা কি? একটু চিন্তা করার চেষ্টা করো। কি বললাম আপু? যে মানুষের ক্ষেত্রেও মানুষের তো তিনটা কান, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। মধ্যকর্ণকে গলবিলের সাথে কানেক্ট করে, যাতে করে আমরা পানিতে ডুবে গেলে বা আমাদের গলায় পানি ঢুকলে সেটা আমাদের কানের কোনো ক্ষতি করতে না পারে। কোন নালীটা সংযুক্ত করে? সে নালীর নাম হচ্ছে কি বলতো? ইউস্টেশিয়ান নালী। ঠিক আছে, আমরা ইউস্টেশিয়ান নালী পড়বো ইনশাল্লাহ। ইউস্টেশিয়ান নালী। তাহলে মধ্যকর্ণকে মানুষের ক্ষেত্রে গলবিলের সাথে যুক্ত করে হচ্ছে ইউস্টেশিয়ান নালী, আর রুই মাছের ক্ষেত্রে ওদের অন্তকর্ণকে তোমার হচ্ছে অন্ননালীর সাথে যুক্ত করবে কোনটা? নিউম্যাটিক ডাক্ট বা নিউম্যাটিক নালী। আচ্ছা, তাহলে এই যে ওদের বায়ুথলি বা পটকা, এখানে কোন কোন গ্যাস থাকে? অক্সিজেন, নাইট্রোজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। ওদের দুইটা লেয়ার থাকে, বাইরের দিকে আমরা বলতে পারি হচ্ছে টিউনিকা এক্সটার্না, আর ভিতরের লেয়ারটাকে আমরা বলতে পারি টিউনিকা ইন্টারনা। এই টিউনিকা ইন্টারনাতে কতগুলো লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে, যে গ্যাস গ্রন্থিগুলো মিলিতভাবে একটা কৌশিক জালির গুচ্ছ তৈরি করে, যাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া অন্তকর্ণের টিউনিকা ইন্টারনাতে কি থাকবে? রেটিয়া মিরাবিলিয়া। তাহলে এই টার্মগুলো তো মনে রাখবা, হ্যাঁ? যে রুই মাছের বায়ুথলি বা পটকা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। কোন নালী রুই মাছের বায়ুথলিকে অন্য নালীর সাথে যুক্ত করে? নিউম্যাটিক নালী। কোন কোন গ্যাস থাকে? অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। কয়টা লেয়ার আছে? দুইটা স্তর আছে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। কোন স্তরে রেটিয়া মিরাবিলিয়া পাওয়া যায়? টিউনিকা ইন্টারনা স্তরে। এভাবে প্রশ্ন আসবে, প্লাস তোমাকে বায়ুথলির কাজ খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা আছে যে রুই মাছের বায়ুথলিকে অন্তঃকরণের সাথে যুক্ত করে কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি, যাকে বলা হয় হচ্ছে ওইবেরিয়ান অসিকল। তাহলে রুই মাছের বায়ুথলি অন্তঃকরণের কোন অস্থির সাথে যুক্ত হয়? ছোট অস্থিকে আমরা বলি হচ্ছে ওসিকল। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ওইবেরিয়ান অসিকল।
তাহলে গ্রাস নালী আর বায়োথলিকে সংযুক্ত করলো কোনটা? এই যে নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস। ডাক্টাস কুভিয়েরি তো কিসের মধ্যে পড়েছে? শিরাতন্ত্রতে। আর এক্সটার্না ইন্টারনা তো হচ্ছে কি বায়োথলির আবরণ, এটা তো হচ্ছে গ্রাস নালীর সাথে কোনো সম্পর্ক যুক্ত না। আচ্ছা, সাবক্লেভিয়ান ধমনী রুই মাছের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে? তাহলে পাকস্থলী, যকৃৎ এগুলোতে সাপ্লাই করবে হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক। সিলিয়াকো মেসেন্টারিক হচ্ছে অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ এই সকল পরিপাক রিলেটেড অঙ্গতে সাপ্লাই করে। তাহলে অ্যান্সার হবে বক্ষপাখনা। রুই মাছের শ্রোণীপাখনায় রক্ত নিয়ে যায় কোনটা? তাহলে সিলিয়াকো মেসেন্টারি হচ্ছে গিয়ে পরিপাকের সাথে রিলেটেড, সবার কাছে রক্ত নিবে। প্যারাইটাল অনেকবার বলা হয়েছে দেহ প্রাচীরে, কডাল হলো লেজে, ইলিয়াক হলো শ্রোণীপাখনায়। তাহলে এটা অ্যান্সার কি হবে? শ্রোণীপাখনাতে হবে ইলিয়াক। রুই মাছের রক্ত সংবহন কোন ধরনের? রুই মাছের রক্ত সংবহন আমরা একটু আগে পড়েছিলাম একচক্রীয়, ভেনাস হার্ট। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? দুটি অলিন্দ এবং একটি নিলয়, এটা ভুয়া কথা। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, সঠিক কথা। সাইনাস ভেনোসাস থাকে, কোনাস আর্টেরিওসাস থাকে না, এখানে বালবাস আর্টেরিওসাস থাকে। তাহলে রুই মাছের কোনো কোনাস আর্টেরিওসাস নাই, রুই মাছের আছে বালবাস আর্টেরিওসাস, যেটা কিনা ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ায় থাকে। তার অ্যান্সার হবে অপশন 3। রুই মাছের সিউডোব্রাঙ্কের সাথে যুক্ত থাকে কোন ধমনী? আমরা কি বলেছিলাম যে ওদের যে প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী আছে সেটা হচ্ছে হাইওয়েড আর্চের সিউডোব্রাঙ্কে রক্ত সরবরাহ করে। তো সেটা হচ্ছে কোন ধমনী হিসেবে তোমার বিস্তৃত হবে? অফথ্যালমিক ধমনী হিসেবে, ঠিক আছে, চোখে সাপ্লাই দেয়। পাকস্থলীর অন্ত্রে কোন ধমনী? সাবক্লেভিয়ান হলো বক্ষপাখনা, প্যারাইটাল দেহপ্রাচীর, ইলিয়াক হলো শ্রোণী অঞ্চল। তাহলে অ্যান্সার হবে সিলিয়াকো মেসেন্টারিক। সাবক্লেভিয়ান ধমনী, দেখছো একই কথা ঘুরে ফিরে, দেখছো? তাহলে ধমনীগুলো খুব ভালো করে জানতে হবে। বক্ষ মানেই সাবক্লেভিয়ান, সিরিয়ালি মনে রাখো। বক্ষ সাবক্লেভিয়ান, পরিপাক সিলিয়াকো মেসেন্টারিক, ইলিয়াক শ্রোণী, রেনাল বৃক্ক, কডাল লেজ। তাহলে বুক, পেট, কোমর, পিঠ, ঠিক আছে? বুক, পেট, এরপরে হলো তোমার কোমর, পিছনে। ওকে, আচ্ছা, তাহলে এবারে চলো দেখো নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে? তাহলে অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করবে অ্যাকচুয়ালি ফুলকা ফিলামেন্টস, এরা হচ্ছে অক্সিজেনের বিনিময় করে। প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ থাকে? এই সংখ্যাটা একটু ভালো করে তোমরা জেনে রাখো, এটা ইম্পর্টেন্ট। যদি আমাকে বলে যে ফুলকার কত জোড়া? 4 জোড়া। কতটা? 8টা। আচ্ছা, এই ফুলকা আর্চের ফুলকার পরে ফুলকা ছিদ্র, রুই মাছের কিন্তু ফুলকা ছিদ্র 5টা প্রতি পাশে, হ্যাঁ, কারণ হাইওয়েড আর্চের তোমার হচ্ছে গিয়ে সিউডোব্রাঙ্ক, ওখানে একটা ফুলকা ছিল কিন্তু ওখান থেকে অ্যাকচুয়ালি প্রকৃত ফুলকা গঠিত হয়নি, এজন্য ওটাকে ফুলকা না বলে বা গিল না বলে বলা হয় সিউডোব্রাঙ্ক। আর ফুলকা আর্চ কয়টা থাকে? 2টা করে ফুলকার জন্য 1টা করে ফুলকা আর্চ, তাহলে টোটাল ফুলকা আর্চ হবে 4টা, ঠিক আছে? তাহলে ফুলকা হচ্ছে 4 জোড়া বা 8টা, ফুলকা ছিদ্র 5টা, ফুলকা আর্চ 4টা, তাহলে প্রতি পাশে থাকবে হচ্ছে 4টা করে ফুলকা আর্চ। তাহলে ফুলকার সংখ্যা কত জোড়া? যদি কতটা বলতো তাহলে 8টা হতো। বায়োথলির কাজ কি? পানির গভীরতা নির্ণয়, দেহের শ্বসন পরিচালনা, হিমোগ্লোবিন সঞ্চালন, খাদ্য গ্রহণে সহায়তা করা। খাদ্য গ্রহণে সহায়তা করে ফুলকা রেকার। হিমোগ্লোবিন সঞ্চালনে কোনো কাজ নেই, কারণ রুই মাছের রক্তে কোনো সাধারণত হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে পরিচালনা করা তেমন কোনো ভূমিকা নাই। পানির গভীরতা নির্ধারণ করে হচ্ছে পার্শ্বীয় রেখা রেখা বা পার্শ্ব রেখা। তার অ্যান্সার হবে শ্বসন কার্য পরিচালনা। পটকাতে কোন গ্যাস থাকে না? আমরা পড়েছিলাম না, অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড থাকে। যদি হাইড্রোজেন থাকতো তাহলে পটকা ফুটা যেত, ঠিক আছে, আগুন দিয়ে। তাহলে নিউম্যাটিক নালী কার সাথে যুক্ত? অন্ননালীর সাথে। আর অন্তঃকর্ণের সাথে যুক্ত হয় অ্যাকচুয়ালি ওয়েবেরিয়ান অসিকল। 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য কত? তাহলে আসলে আমরা পোনা সম্পর্কে একটু পড়াশোনা করি। রুই মাছের যে জাইগোট, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে রুই মাছের যে জাইগোট গঠিত হয়, সেই জাইগোটের মধ্যে মাইটোসিস শুরু হবে 30 থেকে 45 মিনিট পর। যে মাইটোসিসকে আমরা আদর করে কি বলবো বলতো? ক্লিভেজ। তাহলে ও বারবার বারবার ক্লিভেজ করে 30 থেকে 45 মিনিটের মধ্যে ওর ক্লিভেজ শুরু হবে। সেখান থেকেও তৈরি করবে কি বলতো? সেখান থেকেও তৈরি করবে হচ্ছে মরুলা, 16 কোষীয় দশা। মরুলা থেকে তৈরি হবে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে তৈরি হবে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা থেকে অর্গানোজেনেসিস পদ্ধতিতে সব অর্গানগুলা গঠিত হবে। তাহলে প্রথম আমরা যেটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে রেণুপোনা, রেণুপোনা। এরপরে আসে হচ্ছে
ধানীপোনা, রেণুপোনা, ধানীপোনা, এরপরে হলো অঙ্গুলিপোনা, সবার লাস্টে যে পূর্ণাঙ্গ মাছ এটাকে আমরা বলি ব্রুড ফিশ বা ব্রুড মাছ। ওকে, তাহলে রেণুপোনা, ধানুপোনা, অঙ্গুলিপোনা, ব্রুড ফিশ। তাহলে এদের মধ্যে তোমার মাছের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে তোমার রেণুপোনা, এটা সময়কাল হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত, 72 আওয়ার্স। ধানীপোনা হচ্ছে 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত। অঙ্গুলিপোনা হচ্ছে 9 দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত, আর 30 দিনের বেশি হলে দ্যাট ইজ কমপ্লিট ফিশ। তাহলে তোমার 30 থেকে 45 মিনিট পরে হচ্ছে ক্লিভেজ শুরু হলো, 72 ঘন্টা পর্যন্ত রেণুপোনা, 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত হচ্ছে গিয়ে ধানীপোনা, 9 দিন থেকে 30 দিন পর্যন্ত অঙ্গুলিপোনা, আর 30 দিনের চেয়ে বেশি হলে দ্যাট ইজ ব্রুড ফিশ। তাহলে এদের মধ্যে দেখো তোমার যে রেণুপোনা আছে এটা হচ্ছে সাধারণত যখন 7 মিলিমিটার হয়ে যায়, কতটুকু 7 মিলিমিটার হয়ে গেলে সেটাকে আমরা বলে ফেলি হচ্ছে গিয়ে তোমার ধানীপোনা, এবং ধানীপোনা গুলা কিন্তু 30 মিলিমিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো এরপরে অঙ্গুলিপোনাটা সাধারণত কতটুকু হবে, 30 মিলিমিটার হতে পারে। তাহলে এই দুইটা ডায়ামিটার কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য কতটা হবে, এটা হলো 30 মিলিমিটার, কারণ 25 দিন কিসের মধ্যে পড়ে, অঙ্গুলিপোনার মধ্যে পড়ে। ধানীপোনা হলো 7 মিলিমিটার। ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়, এটা অ্যান্সার কি হবে, 30 থেকে 45 মিনিট পরে, এই যে আমরা পড়ে ফেলেছি। রুই মাছের প্রজনন সময়, ওরা হচ্ছে প্রজননে লিপ্ত হয় জুন জুলাই মাসে। নিচের কোনটি রুই মাছের রেণুপোনার দৈর্ঘ্য, অবভিয়াসলি লেস দেন 7, কারণ যখনই রেণুপোনা 7 হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে ধানীপোনা। তোমাদের আজমল স্যারের বইতে এটা উল্লেখ করে নাই, বাট মাজেদা মিসের বইতে দেওয়া আছে, এটা হলো 5.8 মিলিমিটার। 7-এর নিচে হলে অপশনে সেটা অ্যান্সার করে ফেলবা। বাংলাদেশে কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়, বা কোন নদী এশিয়ার মধ্যে সর্ববৃহৎ প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, এটা হচ্ছে, এটা কিসের মধ্যে পড়ে বলো তো, ইনসিটু নাকি এক্সিটু? তোমরা পড়েছো এটা, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। প্রকৃতিতে যেটা যেখানে আছে সেখানে সেটা সংরক্ষণ করাকে বলা হয় ইনসিটু, আর সেখান থেকে নিয়ে অন্য কোথাও চাষ করলে সেটা হলো এক্স সিটু। তাহলে হালদা নদী কোনটা হবে, ইনসিটু না এক্সিটু? অবভিয়াসলি ইনসিটু, তো এটা অ্যান্সার হবে হালদা নদী। তাহলে স্ত্রী রুই মাছ ডিম পারে কখন, এটা হবে জুন থেকে অগাস্ট মাসে, যেহেতু জুন জুলাই হলো ওদের প্রজনন মৌসুম। অঙ্গুলিপোনার বয়স সীমা তাহলে কত, আমরা দেখো পড়েছিলাম অঙ্গুলিপোনা কিসের মধ্যে পড়ে, অঙ্গুলিপোনা হচ্ছে 9 দিন থেকে 30 দিন। তাহলে বয়স কত হবে অঙ্গুলিপোনার, দেখো তো 9 দিন থেকে 30 দিন। রুই মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, একটু আগে আমরা পড়লাম হালদা। কোন নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি বলা হয়, তাহলে এটা কি হবে বলতো, দেখছো তাহলে আমাদের হালদা নদীতে কতগুলা প্রশ্ন এসেছে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে এই ছিল আমাদের রুই মাছ থেকে যতগুলা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে আমাদের রুই মাছের চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আছে। একদম শুরুতেই হলো রুই মাছের ক্লাসিফিকেশন, সেখান থেকে কোন র্যাঙ্কের আন্ডারে কোন ট্যাক্সন, সেগুলোর ব্যাখ্যা খুব ভালো করে পড়তে হবে। অঙ্গ সংস্থান থেকে কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে, যেমন তুণ্ড, ম্যাক্সিলারি বারবেল, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, পার্শ্বীয় রেখা, এগুলা কোথায় কোথায় পাওয়া যায় শব্দগুলা চিনে রাখতে হবে। দেহকাণ্ড থেকে আমাদের পাখনা যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা, কয় ধরনের পাখনা রশ্মি, এগুলো খুব ভালো করে শিখবা, তার সাথে শিখে ফেলবা কয়টা ছিদ্র থাকে। এরপর আসো আইসে, আইসে কিছুই বাদ দেওয়া যাবে না, কোন ঋতুতে বৃদ্ধি পাচ্ছে, কখন আইসের কালার কেমন হচ্ছে, সার্কুলাস কি, ফোকাস কি, এগুলো খুব ভালো করে পড়ে ফেলবা। রক্ত সংবহন তন্ত্র থেকে কার হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ, কয়টা রক্তকণিকা আছে, উপপ্রকোষ্ঠ কয়টা, আর ফ্লো চার্টটা খুব ভালো করে পড়ে ফেলবা। যে সাইনাস ভেনোসাস থেকে অলিন্দ, অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে বালবাস আর্টারিওসাসের মাধ্যমে ভেন্ট্রাল অ্যাওর্টা। কখনোই ফুলকা থেকে উল্টা রাস্তায় হৃৎপিণ্ডে আসবে না, অলওয়েজ হৃৎপিণ্ড থেকেই ফুলকাতে যাবে। ফুলকাতে যাবে অ্যাফারেন্ট, ফুলকা থেকে বের হবে ইফারেন্ট। 1 নাম্বারটা চলে যায় হাইওয়েডার্চে সিউডোব্রাঙ্কে অফথ্যালমিক ধমনী হিসেবে, বাকি সবগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করবে। বুক বা বক্ষপাখনা হলো সাবক্লাভিয়ান, পেটে পরিপাক অঞ্চলে হলো সিলিয়াক ও মেসেন্টারিক, কোমরে হলো ইলিয়াক, কিডনিতে হলো তোমার রেনাল, লেজ অঞ্চলে কডাল। আর শিরাতন্ত্রের সাথে ইনভলভ হচ্ছে ডাক্টাস কুভিয়েরি, ডাক্টাস কুভিয়েরি। শ্বসনতন্ত্র থেকে তোমরা পড়বা হচ্ছে বায়ুথলি, কয়টা প্রকোষ্ঠ, অন্ননালীর সাথে হলো তোমার নিউম্যাটিক নালী, আর অন্তঃকর্ণের সাথে হলো ওয়েবেরিয়ান অসিকল।
রেটিয়া মিরাবিলিয়া পাওয়া যায় অন্ত আবরণীতে, টিউনিকা ইন্টারনাতে, আর গ্যাস থাকে টোটাল 3টা, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। বায়ুথলির কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর রুই মাছের যে তোমার বৃদ্ধি আছে, সেখান থেকে রুই মাছের ডিম্বাণু কি ধরনের, কত মিনিট পরে ক্লিভেজ শুরু হচ্ছে, 30 থেকে 45 মিনিট। প্রথমে তৈরি হয় রেণুপোনা, ধানীপোনা, অঙ্গুলিপোনা, পূর্ণাঙ্গ মাছ। তাহলে কতদিন থেকে কতদিন, দেখো 72 ঘন্টা, 72 থেকে 8 দিন, 9 থেকে 30 দিন, মোর দেন 30 দিন। আর দৈর্ঘ্য জাস্ট পড়বা হচ্ছে রেণুপোনার, ধানীপোনার। ওকে, তাহলে মোটামুটি এগুলো যদি তোমরা পড়তে পারো, দেখবা রুই মাছটা খুবই ইজি। বইয়ের অনুশীলনী প্রশ্ন দেখছো, সলভ করলেই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারই পড়া হয়ে গেছে। তাহলে অনুশীলনী প্রশ্নগুলো মোটেও অবহেলা করা যাবে না। আমরা উন্মেষ পরিবারের পক্ষ থেকে তোমাদের সব চ্যাপ্টার গুলো অনুশীলনী প্রশ্নের সলভ দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো খুব মনোযোগ দিয়ে করবা, এবং সাথে সাথে বইয়ের পাশে আপু যে শর্ট নোট গুলো বলে দিয়েছে সেগুলো লিখে ফেলবা। তাহলে দেখবো তোমাদের পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যাচ্ছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।